দেখার পর কেউ জানাজা পড়ানো তো দূরের কথা, আপনার লাশের কাছে মশামাছি পর্যন্ত ভয় পেয়ে যাবে না। এই পিন্টু, তুই কি আমাকে হুমকি দিচ্ছিস? না স্যার, আপনার সতর্ক করছি, কারণ এই চিতাবাঘটাকে আহার করতে আমি নিজ চোখে দেখেছি। এবার চললাম স্যার। পিন্টু সেখান থেকে চলে আসে। আলিফ সাহেবের মাথায় এখনো ঢুকছে না যে কে এই ছেলে, আর কিসের এত পাওয়ার এই ছেলে, যে মিনিস্টার পর্যন্ত মরণের ভয়ে ছুটে এসেছে। দেখ, মাথাটা যেন জ্যাম হয়ে গেছে, বাড়িতে যাওয়ার দরকার, না হয় মাথা আরো জ্যাম হয়ে যাবে। পরে তিনি বাসায় চলে যায়। অন্যদিকে আকাশকে হসপিটালে অ্যাডমিট করানো হয়। প্রান্তর বাসার মানুষ খবর পেয়ে তাড়াতাড়ি দৌড়ে হসপিটালে আসে। এসে দেখে চিফ মিনিস্টার আকাশের পাশে বসে আছে। প্রান্তর পরিবার চিফ মিনিস্টারকে দেখে থতমত খেয়ে যায়। প্রান্ত ডাক্তারকে জিজ্ঞেস করে, আকাশ এখন কেমন আছে? আপনার ওর ট্রিটমেন্ট করছেন তো ভালো করে? ইনশাআল্লাহ মোটামুটি ভালো। তোমাদের চিন্তার কোনো কারণ নেই। চিফ মিনিস্টার নিজে তদারকি করে নিয়ে এসেছে, সেখানে ভালো করে ট্রিটমেন্ট হবে না মানি? যাক, তাহলে আকাশ ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, তবে 2-1 দিন হসপিটালে রেখে পরে তোমরা বাসায় নিয়ে যেও। আচ্ছা ডক্টর। প্রান্ত আকাশের কেবিনে ঢুকে। তখনই চিফ মিনিস্টার তাদেরকে বলে, এই ছেলে তোমাদের বাড়িতে উঠছে মনে হয়। হ্যাঁ স্যার, সে আমাদের বাসাতে থাকে। আচ্ছা ঠিক আছে, তবে তোমার কিন্তু ওর ভালোভাবে খেয়াল রাখো, ওর জন্য কোনো কিছুর কমতি না হয়। টাকা পয়সা দরকার হলে আমাকে ফোন দেবে। এই যে ধরো আমার কার্ড, যে কোনো দরকার পড়লেই আমাকে স্মরণ করিও। আচ্ছা স্যার, তবে একটা জিনিস মাথায় কাজ করছে না, কে আকাশ? আর চিফ মিনিস্টার কেন ওকে নিয়ে হসপিটালে আসলো? মাথা তো কিছুই খেলছে না। না, আকাশ সুস্থ হোক, তার থেকে এসবের উত্তর জানবো। কথাটা মনে মনে বলল প্রান্ত। রাতের দিকে আকাশের জ্ঞান ফিরে আসে। আকাশকে আরো 2 দিন হসপিটালে রেখে বাড়িতে নিয়ে যাওয়া হয়। এই 2 দিন হায়েনাগুলো পুরো হসপিটালে পাহারা দিয়েছে, কেউ যেন আকাশের ক্ষতি করতে না পারে। বাড়িতে নিয়ে আসার পর আকাশ রাতের বেলায় বিছানায় শুয়ে আছে। তখন প্রান্ত আকাশের রুমে আসে। আকাশ, তোকে একটা কথা জিজ্ঞেস করার ছিল। হ্যাঁ বল। তুই কে? সত্যি করে বল, কি তোর পরিচয়? আর তোকে আলিফ সাহেব মেরেছে, সেখান থেকে চিফ মিনিস্টার কেন তোকে উদ্ধার করলো? আরে আমি কে মানি? আমি কি সব আবল তাবল বকছিস? হ্যাঁ, সত্যিটা জানতে চাই আকাশ। আমি আকাশ মাহমুদ। আর চিফ মিনিস্টার কেন আমায় উদ্ধার করেছে তা আমি জানি না। আমি সাধারণ একটা মানুষ। ভাই, তুই আমায় ধাঁধা পড়াবি? আমি জানি তোর এই পরিচয়টা নকল, তোর লুকানো একটা পরিচয় আছে। না হয় এত বড় কর্মকর্তা তোকে বাঁচাতে আসতো না। আমি গলায় জোর দিয়ে বলতে পারবো তুই আকাশ মাহমুদ না। তুই যখন মোটামুটি শিওর হয়ে গিয়েছিস আমি আকাশ মাহমুদ না, আমার আরো একটা পরিচয় আছে, তাহলে এত বকবক করছিস কেন? ভাই বল না প্লিজ। আমি কে সেটা এখন বলবো না, সেটা সময়ে আপনি জেনে যাবি। এখন প্লিজ এসব নিয়ে আর কথা তুলিস না। আচ্ছা ঠিক আছে। এভাবে 4-5 দিন কাটে। এখন আকাশ মোটামুটি সুস্থ কলেজে যাওয়ার জন্য, কিন্তু ও এতদিন কলেজে যায়নি। আকাশ সুস্থ হওয়ার পর দুজনে একসাথে কলেজে যাওয়ার জন্য রওনা হলো। কলেজে পৌঁছে দেখে ক্লাস শুরু হতে আরো সময় বাকি আছে। তাই দুজনে বসে বসে ক্লাসরুমের বাইরে আড্ডা দিচ্ছিল। সবাই আকাশের দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছে বারবার। কলেজের সবার মনে একটাই প্রশ্ন, কে এই ছেলে? তবে কেউ সাহস করে জিজ্ঞেসও করতে পারছে না। পোশাক আশাক দেখে তো মনে হচ্ছে উচ্চ বংশের মনে হয় কেউ। কিন্তু ছেলেটাকে বাঁচানোর জন্য চিফ মিনিস্টার নিজে কলেজে চলে এসেছে। এবার হুট করে দানব কয়েকটা কলেজে ঢুকে পড়ে। ক্লাস শুরু হয়। আকাশ প্রান্ত দুজনে ক্লাসে বসে বসে লেকচার শুনছে। তবে আকাশের ক্লাসের দিকে কোনো মন নেই। এসেছিলাম খারাপ পরিবেশ ছেড়ে ভালো কিছু করতে, কিন্তু এই শহরের পরিবেশটা যে আরো দূষিত তা কখনো জানতামই না। না, মায়ের বাবা যদি আর বাড়াবাড়ি না করে তাহলে আমিও সব ভুলে যাব, কিন্তু আবার যদি কিছু করার ট্রাই করে তাহলে সত্যি এবার দাফন কাফনের ব্যবস্থা আমি নিজেই করব। আলিফ সাহেব তো ঠান করেই রেখেছে যে এই ছেলেকে সে কোনো মতেই ছাড়বে না। তার জন্য চিফ মিনিস্টার ও কলার ধরে রেখেছে। এই ছেলেকে তো ছেড়ে দেওয়ার প্রশ্নই আসে না। আজ কলেজের বাইরে আমি আমার সমস্ত ছেলে পেলে পেলে নিয়ে দাঁড়িয়ে থাকবো, আর ওই বদমাইশটার 12টা বাজাবো। ঠিক ঠিক, তিনি তাই করেন। তেনার সমস্ত ছেলেপেলে নিয়ে দাঁড়িয়ে থাকেন। আকাশ আর প্রান্ত ক্লাস শেষ করে বের হয়। তখনই তারা দেখতে পায় কলেজের বাইরে অনেক ছেলেপেলে। এত ছেলেপেলে যে কলেজের বাইরে কোনো দৃশ্য দেখা যাচ্ছে না। মায়াও এসেছে। ওকে আলিফ সাহেব,
আজ আমার খেল দেখতে পারবেন। আকাশ, এখন কি করবি রে? আলিফ সাহেব তো পুরো দলবল নিয়ে চলে এসছে। তুই নিজেকে সেভ কর, আমি আমারটা দেখছি। প্রান্ত ক্লাসরুমের ভেতরে ঢুকে পড়ে আবার, আর আকাশ সামনের দিকে এগিয়ে যায়। এই বদমাইশ, এবার পালাবি কোথায়? দেখ আমার কত ছেলে পেলে, এর সব কয়টা মিলে আজ তোর 12টা বাজাবে। আরে আলিফ সাহেব, আমি পালাইতে আসি নাই, তোদের উল্টো ধাওয়া করতে আসছি। আজ তোরা সবকটা চামচিকা এক জায়গায় আটকে গেছিস। এই তোরা মার সব কয়টা গিয়ে, আজ ওকে এমন মারবি যেন সোজা মৃত্যুর দরজায় চলে যায় সে। আলিফ সাহেবের কথা অনুযায়ী ছেলেপেলেগুলো আকাশকে মারতে আসে। তখনই সেই 11টা হায়না এসে কোথা থেকে জানি সব কয়টার উপর ঝাঁপিয়ে পড়ে। এমনভাবে লাশ পড়েছে মাটির উপরে যেন গণনা করেও শেষ করা যাবে না। আলিফ সাহেব ভরপুর ছেলে নিয়ে এসেছে। সে বাকিদের অর্ডার করে আকাশকে মারার জন্য, কিন্তু সে তখনই পেছনে ফিরে দেখতে পায় যে তার পেছনে কেউ নেই। সব কয়টা মাটির উপর রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, আর বিশাল একটা হায়নার দল আলিফ সাহেবের দিকে আক্রমণাত্মক দৃষ্টিতে তাকিয়ে আছে। এরা দেখে তার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। এই যে মিস্টার আলী, মারবি না আমায়? খুব তো বড় বড় কথা বলছিলি যে আমায় মারবি, তোর অনেক পাওয়ার। দেখি এবার দেখা দেখি তোর পাওয়ার। আমিও দেখতে চাই তুই কত বড় খেলোয়াড়। কে 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 তুমি? আমি তোর বাপ। তুই না আমার মারতে হাজারখানিক ছেলে পেলে নিয়ে এসেছিস, আর তুই না এই শহরের নামকরা নেতা। তো এবার মেরে দেখা। আকাশের কথা শুনে আলিফ সাহেবের বুক ধরপর করে কাঁপতে শুরু করে। তারপরে হায়নাগুলো আলিফ সাহেবের দিকে রক্তচোষার মতো তাকিয়ে আছে। আকাশ একবার বলা মাত্রই আলিফ সাহেব যেন হায়নাগুলো টুকরো টুকরো করে ফেলবে। প্লিজ, আমার ভুলে গেছে, আমায় তুমি ক্ষমা করে দাও। তোর কোনো ক্ষমা নাই। ধর নে পিস্তল। পিস্তলটা আলিফ সাহেবের দিকে ছুড়ে মারলাম। এটা দিয়ে আমায় গুলি করে মেরে ফেল, না হয় তুই আজ এখান থেকে জীবিত যাইতে পারবি না। সম্মান দিতে চেয়েছিলাম অনেকবার, কিন্তু তুই সেটা ঠুকরে দিয়েছিস। এবার তোকে আমার হাত থেকে কে বাঁচাবে? মায়া আকাশের দিকে অসহায়ভাবে তাকিয়ে আছে। চোখের ভাষায় মায়া তার বাবাকে ক্ষমা করে দিতে বলছে। আই ছেলে, প্লিজ আমার বাবাকে ক্ষমা করে দাও, ওনাকে কিছু করিও না। কেন? এখন কেন? অনেক তো বড় বড় কথা বলেছিলি যে আমি ছোট লোক, আমায় মেরে কোমায় পাঠিয়ে দিবি, কিন্তু এখন এসব থার্ড ক্লাস মার্কা থামকি কোথায় গেল? প্লিজ, আমাদের ভুল হয়ে গেছে, এবারের মতো মাফ করে দাও। তুমি কে সেটা আমরা না জেনে তোমার সাথে বাজে ব্যবহার করেছি। প্লিজ আকাশ, আমাদের মাফ করে দাও। মেয়েটার কথা শুনে কেমন যেন নিজের ভিতরে এক ধরনের খারাপ লাগা কাজ করতে লাগলো। আচ্ছা যাও, ছেড়ে দিলাম তোমার বাবাকে। নেক্সট টাইম পাওয়ারের অপব্যবহার করতে বারণ করিও, আর তুমি নিজেও একটু কম করিও পাওয়ারের অপব্যবহার। না, আর কোনোদিন পাওয়ারের অপব্যবহার করব না আমি। ওকে, আমি চললাম। বাবা তুমি কে? তোমার পরিচয়টাতে বলে যাও। বেশি কিছু বলবো না আমার সম্পর্কে, তবে এইটুকু ধরে রাখেন, আমি কোমায় চলে যাওয়া এক হায়েনা। যেদিন আমি নিজের রূপে চলে আসব সেদিন না অনেক মানুষের চোখের ঘুম হারাম হয়ে যাবে। সো এবার চললাম। আকাশ এসব বলে চলে গেল। হায়নাগুলো নিজের মতো চলে গেছে, কিন্তু আলিফ সাহেব এখনো থরথর করে কাঁপছে সেই জায়গায়। বাবা তুমি টেনশন করো না, আজকের অপমানের প্রতিশোধ আমি নিবই। সে যে হবে হোক, তবে এটা মাথায় রাখিও যে তোমার মেয়েও অনেক নাম কামিয়েছে। তোমার মেয়ে এমনি এমনি লেডি ডন হয়নি। তোমার মেয়েরও আলাদা একটা শক্তিশালী ফোর্স আছে। এমন হয় না তোমার মেয়ের টিমেও আছে। শুধু সময়ের অপেক্ষা করো, আমি আমার পুরো টিমকে নিয়ে সব কটাকে শেষ করব। মারে, এসব করতে যাস না। আজ যা দেখলাম তারপরে মনে হয় না তুই তোর পুরো ড্রাগন টিমকে দিয়েও ওর কিছু করতে পারবি। বাবা তুমি ভালো করেই জানো আমার রাগ সম্পর্কে। সে আমায় আর তোমায় অপমান করে গেছে, তার রক্ত না চুষে আমি শান্ত হব না। হয়েছে, এখন বাড়ি চল, পরেরটা পরে দেখা যাবে। তারপর তিনারা বাড়ি চলে যায়। এদিকে পুরো কলেজ যেন আকাশের দিকে হা করে তাকিয়ে আছে। কারোর মাথায়ই ঢুকছে না যে কে এই ছেলে, আর কি তার পরিচয়। যেই ছেলে এই শহরের নামকরা নেতা আলিফ সাহেবের চোখের ঘুম হারাম করে ফেলতে পারে, সবার মাথা যেন হ্যাং করে আছে। এই প্রান্ত, চল বাসায়। দোস্ত, তোকে দেখে আমার সত্যি ভয় করছে। কে তুই প্লিজ বলবি? আর তোর এত পাওয়ার যে তুই আরিফ সাহেবকে পর্যন্ত ছাড়লি না, প্লিজ বল না কে তুই। প্রান্ত, এখনো সময় আসেনি আমার পরিচয় জানার। আমি বললাম তো, সময় আসলে তুই নিজেই জেনে যাবি।
আচ্ছা, তা ঠিক আছে, কিন্তু তোর ওই দানবগুলো আমাদের কিছু করবে না তো আবার? তুই কি পাগল নাকি? ওরা তোদের কেন কিছু করতে যাবে? না, এমনি বললাম। দেখো, আমি কখনো খারাপকে সাপোর্ট করি না, সবসময় ভালোর সাপোর্টেই থাকি। সো টেনশন মুক্ত থাকো। তবে যে আমার সাথে আঙ্গুল বাঁকা করবে তাকে আমি কবর থেকে তুলে মারবো। সে মরে গেলেও তার লাশকে কুপিয়ে টুকরো টুকরো করব। ভাইরে ভাই, তুই কোন লেভেলের মাল সেটা আমার অনেকটাই বুঝে এসে গেছে। আসলে মানুষের উপরটা দেখে কখনো বিবেচনা করা যায় না যে মানুষটা কেমন। হুর, তোর লেকচার অনেক হয়েছে, এবার ঘরে চল। তারপর দুজনে ঘরে চলে আসলাম। ঘরে এসে খেয়ে দিয়ে রেস্ট করে বিকালের দিকে প্রান্তকে নিয়ে হাঁটতে বের হয়েছি। প্রান্ত এমনভাবে রাস্তার মধ্যে বুক ফুলিয়ে হাঁটছে যেন মনে হয় সে কোনো বড় মাপের কর্মকর্তা। প্রান্ত, কি ব্যাপার? আজ খুব জোশে মনে হচ্ছে। পিন্টু কিন্তু এখনো তোর উপরে খ্যাপা। সে যদি তোকে এই অবস্থায় রাস্তার মধ্যে পায় তাহলে তো তোর 12টা বাঁচিয়ে দিবে। আরে ধুর বেটা, ওসব পিটু টিটু খাওয়ার সময় নেই আমার এখন। ওসবকে আমি এখন গুনিও না। পিন্টু হুট করে কোথা থেকে জানি চলে আসে। ওই যে দেখ পিন্টু, এবার তোকে কিবা বানাবে। দোস্ত প্লিজ তুই আমাকে বাঁচা। কিরে, তোর বীরত্ব এখন কোথায় গেল? তুই না বলে কাউকে গুনিস না? আরে বেটা, সেটা তো তুই সাথে আছিস তাই বলেছি, কিন্তু এখন দেখ তার সাথে কত ছেলে পেলে। সে যদি সত্যি এসে আমাকে কিবা বানিয়ে দেয়। আরে পাগলা, টেনশন করিস না, আমি আছি তোর সাথে। পিন্টু এসে আমার সাথে দেখা করে। ভাই কেমন আছেন? আপনার শরীর ঠিক আছে তো? হ্যাঁ, আমি ঠিক আছি, কিন্তু হঠাৎ আমার কাছে কি কারণে? না প্রান্তকে মারতে এসেছো? আরে না ভাই, কি যে বলেন আপনি। আমি এসেছি আপনার সাথে দেখা করতে। আর তাছাড়া প্রান্তর গায়ে কোনোদিনও আমি হাত দিব না। আমারও জানের ভয় আছে ভাই, আমি এত সহজে দুনিয়া ছাড়তে চাই না। হ্যাঁ, তো বলো কেন দেখা করতে এসেছো? ভাই, আমি প্রান্তর কাছে মাপ চাইতে এসেছি। প্রান্ত, আমার ভুল হয়ে গেছে। আমি যদি জানতাম তুমি এর সাথে করে কোন এক চিতাবাঘকে নিয়ে ঘুরে বেড়াচ্ছ, তাহলে কোনোদিনও তোমায় মারতে আসতাম না। হ্যাঁ, এখন কেন? খুব তো দাবট দেখিয়েছিলেন, এখন কই গেল ওইসব দাবট? ভাই, আমার ভুল হয়ে গেছে, আমি মাফ করে দাও। হ্যাঁ, মনে রাখিন কিন্তু এরপর যদি আমার সাথে লাগতে আসেন তাহলে কিন্তু আকাশ আপনাদের কাউকে ছাড়বে না। না ভাই, মরে যাব, তা ওসব কথা ভাববো না। আর আকাশ ভাই, আমি প্রথম দেখাতেই চিনে ফেলেছি আপনি কে। না হয়তো আজ আমি কবরের তলে থাকতাম। ভাই ধন্যবাদ আমি মাফ করে দেওয়ার জন্য। হয়েছে হয়েছে, থাক আর ওসব লাগবে না। শুধু একটাই কথা বলি, পাওয়ার অপব্যবহার করো না কোনো সময়। না ভাই, আর কোনোদিনও করবো না। আর ভাই, আপনার কোনো সমস্যা হলে আমায় জানাবেন প্লিজ। আপনার জন্য আমার জানও দিতে রাজি আমি। থাক, তার লাগবে না, তবে যেটা বলেছি সেটা পালন করিও। এবার চললাম আমি। প্রান্তকে নিয়ে বাসায় চলে আসলাম। দিনটা প্রান্তর বাসার সবার সাথে হাসি খুশিতেই কাটলো। পরের দিন সকালবেলা কলেজে যাওয়ার জন্য প্রান্তর সাথে বের হয়েছি। কলেজের গেট দিয়ে ঢুকবো, তখন দেখি কলেজের সিনিয়র ভাইয়া আমায় মাথা নুইয়ে সালাম দিচ্ছে। কি হলো রে প্রান্ত, ওদের যারা কলেজে দাদাগিরি করতো তারা আজ আমায় সালাম দিচ্ছে? তুই কে আর তোর পাওয়ার কতটুকু সেটা সবাই জেনে গেছে। বাহ, পাওয়ারের এত মূল্য দুনিয়ায় যে একটু পাওয়ার দেখালেই দুনিয়া তার হাতের মুঠোয়। হ্যাঁ রে, এটাই তো দুনিয়া নিয়ম। আচ্ছা চল, কলেজের ভিতরে চল। কলেজের ভিতরে ঢুকতে ঢুকতে কম হলেও 100 জন সালাম দিয়েছে। কি হচ্ছেটা কি? সবাই এমন কেন শুরু করলো? আমি তো সম্মান চাইনি, আমি নর্মাল ভাবে থাকতে চেয়েছিলাম, কিন্তু সবাই যা শুরু করেছে কি আর বলবো। আকাশ তো এখনো জানে না যে শুধু সম্মান না, এই কলেজে সবার মুখে মুখে তার নাম ছড়িয়ে গেছে। সবাই এটা মানতে শুরু করে দিয়েছে যে এই কলেজে কোনো একটা চিতাবাঘ হস্তক্ষেপ করেছে, কোনো এক ভয়ঙ্কর বাঘ এই কলেজের সবার সাথে চলাফেরা করছে। আকাশ ক্লাসরুমে ঢুকতেই সবাই আকাশ মাহমুদ বলে চেঁচিয়ে উঠল। আরে বাপরে, কি হলোটা কি? সবাই আমাকে অবাক করিয়ে দিয়ে এসে আমায় জড়িয়ে ধরল। সবাই আমার সাথে বন্ধুত্ব করার জন্য উঠে পড়ে লেগেছে। পুরো কলেজ যেন আকাশ মাহমুদ নামে রোল পড়ে গেছে। মেয়ে নাই, ছেলে নাই, আমাকে চিনে না। এই কলেজে এমন একটা মানুষও বাকি নাই। সবার কাছে যেন আমার নাম পৌঁছে গেছে। আমিও সবার সাথে মিশে গেলাম। একটু পর স্যার এসে ক্লাস করাতে শুরু করলো। আমি বসে বসে স্যারের লেকচার শুনছি। তখনই মায়া ক্লাসে আসে। সে
স্যারের অনুমতি না নিয়ে ক্লাসে ঢুকে পড়ে। সবাই তো অবাক, তবে আমি কোনো অবাক হইনি, কারণ বড় লোকের দুলালিরা একটু পাওয়ার দেখাবে, এটাই স্বাভাবিক। তবে সে তার পরবর্তী কাজে আমায়ও অবাক করিয়ে দেওয়া থেকে বাকি রাখলো না। সে ক্লাসরুমে ঢুকে যা করলো, তাতে তো আমার না, শুধু পুরো ক্লাসের সবারই হুঁশ উড়ে গেল। সে এসে সোজা আমার পাশে রিমা নামের এক মেয়ে বসা ছিল, তার ব্যাগ উঠিয়ে ফিক্কা মারে। এই রিমা, সর তুই, আমি আকাশের পাশে বসবো। আরে মায়া, আজিব তো, কি সমস্যা তোর? হ্যাঁ, তুই আমার ব্যাগে এভাবে ফিক্কা কেন মারলি? মেরেছি, বেশ করেছি। বেশি করলে তোকেও ফিক্কা মারবো। ভালো চাস তো জায়গা ছাড়, আমি ওর পাশে বসবো। মায়ার কাণ্ড দেখে তো পুরাই অবাক। আল্লাহ, কি করছে কি মেয়েটা? হঠাৎ তার মাথায় কোন ধরনের ভূত চেপে বসলো? না, আমি উঠবো না। আকাশ আমাদের খুব ভালো বন্ধু, তার সাথে আমি বসবো। আর তাছাড়া তুই তো বড়লোক বাপের দুলালি, তুই আজ ওর পাশে বসার জন্য লাফালাফি কেন করছিস? রিমা, বাড়াবাড়ি করিস না, আমি ওর পাশে বসবো তো বসবো। না, আমি সরবো না। তোর যা করার কর। আর শোন, একটা কথা মাথায় রাখিস, তোর বাবার এখন আর আমরা গায়ে মাখি না। তোর বাবার কতটুকু ক্ষমতা তা আমরা দেখে নিয়েছি। এতদিন মুখ বুঝে সহ্য করেছি তোকে, তোর অসৎ আচরণকে, কিন্তু এখন তোর মুখের ওপর জবাব দেওয়ার মতন কাউকে পেয়ে গেছি আমরা। সো একদম গলাবাজি করবি না। স্যার, আপনি রিমাকে আকাশের পাশ থেকে উঠতে বলেন, আমার কিন্তু চরম রাগ হচ্ছে। সেটা আমি জানি না মায়া, তোমার কিছু বলার হলে তুমি আকাশকে বলো, কারণ সে এখন এই কলেজের মাথা। মায়া স্যারের কথা অনুযায়ী আকাশকে বলে, আকাশ, ওকে তোমার পাশ থেকে উঠতে বলো, আমি তোমার পাশে বসবো। সরি, সেটা হচ্ছে না। রিমা আমার পাশেই বসবে। আকাশের মুখে না শুনে মায়ের চোখ মুখ যেন একদম কালো হয়ে গেছে। সে অসহায় দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে। মায়ার চোখ মুখ দেখে মনে হচ্ছে যেন সে এখনই কান্না করে দিবে। তাই রিমাকে উঠে অন্য জায়গায় বসতে বললাম। রিমা আমার কথা মতন উঠে অন্য জায়গায় বসলো, আর মায়া এসে আমার পাশে বসে। আমার পাশে বসতে পেরে যেন তার চোখে মুখে আনন্দের ছাপ দেখতে পেলাম আমি। ধন্যবাদ আকাশ। আমি কোনো উত্তর দিলাম না। স্যার লেকচার দেওয়া শুরু করেছে, আমি স্যারের লেকচার শোনায় মন দিলাম। হঠাৎই মায়া আমার হাত চেপে ধরলো। আকাশ, আমি সরি, আমি না জেনে তোমার সাথে অন্যায় করে ফেলেছি, প্লিজ আমায় মাফ করে দাও। এখানে মাফের কিছু নেই মায়া, তবে তুমি যেটা করেছো সেটা ভুল। পারলে নিজ থেকে শুধরে যাও। সত্যি আমি শুধরে যাব, প্লিজ একটা সুযোগ দাও আমায়। এখানে সুযোগের কি হলো মায়া? নিজের খারাপই নিজেই শুধরাও, তাহলেই হবে। আকাশ, সেদিন না তুমি আমায় কিস করেছিলে, বিশ্বাস করো আমি তারপর থেকে কেমন যেন হয়ে গিয়েছি। আমি তোমাকে সেই অধিকারটা সারা জীবনের জন্য দিতে চাই। মায়া, কি সব বলছো উল্টাপাল্টা? আমার কোনো অধিকার দরকার নেই, একা আছি, ভালোই আছি। না, আমি তোমাকে চাই। বলে আকাশের হাত আরো শক্ত করে চেপে ধরল। প্লিজ আমায় ফিরিয়ে দিও না। মায়া, অতিরিক্ত হয়ে যাচ্ছে কিন্তু। এসব কিছু করবে জানলে কখনোই তোমাকে আমার পাশে বসতে দিতাম না। আকাশ, প্লিজ একটা বার তুমি আমায় সুযোগ দাও। দেখ, মেজাজটাই খারাপ হয়ে যাচ্ছে আমার। স্যার, আমি চললাম, আমার আর ক্লাস করতে ইচ্ছে করছে না। আকাশ স্যারকে বলে ক্লাস থেকে বের হয়ে আসলো। আকাশের পিছন পিছনে মায়াও বের হয়ে আসলো ক্লাস থেকে, তবে অনুমতি ছাড়া। আকাশ এসে কলেজ ক্যান্টিনে বসে আছে, মায়াও তার পিছু পিছু ক্যান্টিনে আসে। এই তুমি আমার পিছনে পিছনে এখানেও চলে এসেছো? আকাশ, প্লিজ একটু বোঝার চেষ্টা করো, আমি তোমায় ভালোবেসে ফেলেছি। হাসালে মায়া, কি আমার সাথে পেরে উঠতে না পেরে নতুন চাল চালছো? আকাশ, বিশ্বাস করো, সত্যিই তোমায় আমি ভালোবেসেছি। আমি তো তোমাকে ভালোবাসি না, আর তাছাড়া তোমাকে আমি কেন, কেউ তোমাকে ভালোবাসবে না। তোমার যে চালচলন, তাতে ভালোবাসা তো দূরের কথা, সেসব নিয়েও কেউ ভাববে না। কিন্তু আকাশ, আমি তোমায় নিয়ে সেসব ভাবি। প্লিজ একটা সুযোগ দাও না, আমি সত্যিই তোমার জন্য বদলে যাব। বদলে কি হবে? আমার মনে তো তোমাকে নিয়ে কোনো ভালোবাসা নেই। তার মানে কি তুমি আমায় ভুল শুধরাতে সুযোগ দিবে না? আমি তো সেসব কিছুই বলিনি মায়া। তাহলে একটা সুযোগ দাও না। আমি জানি না
আমি তোমায় কিভাবে এতটা ভালোবেসে ফেলেছি। শুধু ভালো না, অনেক ভালোবেসে ফেলেছি। প্লিজ তোমার কাছে একটা সুযোগ ভিক্ষা চাই। মেয়েটার কথা শুনে মায়া লেগে গেল। আচ্ছা যাও, একটা সুযোগ দিলাম, তবে 2 মাস সময় তোমার হাতে। এই কয়দিনে তুমি আমায় পারলে নিজের করে নাও, পারলে আমার মনে ভালোবাসা সৃষ্টি করো, তাহলে তোমাকে নিয়ে আমি ভাববো। আচ্ছা ঠিক আছে, 2 মাসে তোমাকে আমি ভালোবাসা দিয়ে নিজের করে নিব। তবে হ্যাঁ, কোনো রকমের অন্যায় আচরণ বা জুলুম তুমি আমার উপরে করতে পারবে না। আচ্ছা ঠিক আছে, কোনো অন্যায় বা জুলুম আমি করব না। ভালোবাসা দিয়ে তোমায় আমি আদায় করে নিব। ওকে, তাহলে এখন থাকো, ক্লাস ছুটি হবে একটু পর। প্রান্ত বের হবে এখন, বাসায় যেতে হবে আমার। একটু পর ক্লাস ছুটি হলো, আমি আর প্রান্ত বাসায় চলে এলাম। তবে মনে মনে মায়ার কথা ভাবছিলাম, তাকে কি সুযোগ দিয়ে আমি নিজের বিপদ ডেকে আনছি? না, প্রান্তর সাথে এসব নিয়ে একটু আলোচনা করা দরকার। প্রান্ত, তোকে একটা কথা বলার ছিল। হ্যাঁ বল। মায়া আমায় ভালোবাসার অফার করেছে। তাকে আমি 2 মাস সময় দিয়েছি আমায় নিজের করে নিতে। তবে তাকে আমি ভালোবাসি না। আমি কি কাজটা ঠিক করলাম? আকাশ দেখ, যেহেতু জীবনে কাউকে না কাউকে আপন করতে হবে, তাহলে তাকে তুই সুযোগ দিয়ে ঠিক করেছিস। তবে আমার কেমন যেন খটকা লাগছে তাকে নিয়ে। হুট করে কেমন পরিবর্তন হয়ে গেল মেয়েটা। আমিও ঠিক সেটাই ভাবছি। আরে টেনশন নিস না, সে যদি কোনো খারাপ চিন্তা নিয়ে তোর সাথে এসবে জড়াতে চায়, তাহলে তোর কোনো ক্ষতি সে করতে পারবে না। কারণ তুই কোন বনের বাঘ সেটা সে জেনে গেছে। সে আমার ক্ষতি অবশ্য করতে পারবে না। আরে ছাড় তো সেসব কথা এখন, চল বাইরে থেকে ঘুরে আসি। প্রান্তকে নিয়ে বিকালের দিকে বাহিরে ঘুরতে আসলাম। তখনই ফোনে অচেনা নাম্বার থেকে একটা ফোন আসে। ফোনটা রিসিভ করতেই, ভাই, জাদুকর আপনার সাথে দেখা করার জন্য বাংলাদেশে আসতে যাচ্ছে। তার টিমের ছেলেকে নাকি কারা জানি মেরে রাস্তায় ফেলে রেখেছে। গলার আওয়াজ শুনে বুঝতে বাকি রইল না যে এটা কে। জাফর, তুই আমার নাম্বার কোথায় পেয়েছিস? ভাই, অনেক কষ্টে জোগাড় করেছি এক ছোট ভাই থেকে। জাদুকরকে বলে দে আমি তার সাথে দেখা করতে পারবো না। আর তোরা কি জানিস না যে আমি সব ছেড়ে দিয়েছি? ভাই, জাদুকরকে আমি সমস্তটা বলেছি, কিন্তু সে নাচরবান্দা। সে আপনার সাথে দেখা করবেই, কারণ সে নাকি দেশে আসতে ভয় পাচ্ছিল আপনার জন্য। তাই আপনার অনুমতি নিয়ে দেশে আসতে চাই। আচ্ছা যা, তাকে বলে দে 1 সপ্তাহের মধ্যে দেশে আসতে। ওকে ভাই। জাফরের সাথে কথা বলে ফোনটা রেখে দিলাম, কিন্তু আমার মাথায় এটা নেই যে প্রান্ত আমার সাথে। আকাশ, আমি অনেকটাই শুনেছি তোর কথা। কোন জাফরের কথা বলছিলি? সে তো আন্ডারওয়ার্ল্ডের ডন। আর তাছাড়া তুই কি ছেড়ে দিয়েছিস? প্রান্ত, নিজের চোখে সমস্তটা না দেখলে কখনো বুঝতে পারবি না আমি কে। তাই মুখে বলবো না, সময় হলে নিজের চোখে সবটা দেখে নিস, কারণ অতীত কখনো লুকায়িত থাকে না। আচ্ছা। মেজাজটা খারাপ হয়ে যাচ্ছে। দুনিয়ার কোলাহল থেকে যতই দূরে আসতে চাই, দুনিয়া ততই আমায় আঁকড়ে ধরে। তবে আমি জাদুকরকে বারণ করতে পারতাম, কিন্তু করিনি, কারণ সে যতই বড়ই ডন হোক না কেন, দেশে ঢুকলেই তাকে কুপিয়ে মেরে ফেলবে ছেলেপেলেরা। তাই তাকে কথা দিতে হয়েছে। আর তাছাড়া মানুষটা অনেক ভালো, গরিবের উপরে কখনো অন্যায় করেনি। অনেক ডোনেশন করেছে আমার হাত দিয়ে। যাক, যাই হবে হোক, সেটা পরে দেখা যাবে। এখন হাঁটতে এসেছে, সেটার দিকে ফোকাস করি। দুজনে মিলে অনেকটা সময় হাঁটাহাঁটি করলাম, পরে বাসায় চলে গেলাম। পরের দিন সকালবেলায় রেডি হয়ে কলেজে গেলাম। ক্লাসরুমে ঢুকতে যাব, তখনই একটা মেয়ে এসে আমায় চিঠি দিয়ে গেল। আমি চিঠিটা খুলে দেখি প্রেমপত্র। আবার তাতে লেখাও আছে কলেজের শেষে ক্যান্টিনে অপেক্ষা করব। প্রেমপত্র দেখে হাসবো না কানবো বুঝে উঠতে পারছি না। দুনিয়ার খেল এটাই, পাওয়ার বা রোকরা থাকলে হবে পকেটে। মেয়েরা এসে লাইন ধরবে। বসে বসে ক্লাস করছিলাম, তখনই মায়া তেড়ে ফুড়ে ক্লাসরুমে ঢুকে। সে এসে সোজা আমার পাশে বসে গেল। স্যার ক্লাস করাচ্ছে, কিন্তু মহারানী দেখি আজ একদম চুপচাপ। যাক, ভালোই হয়েছে। ক্লাস শেষ করে কে সেই প্রেমিকা, তাকে দেখার জন্য ক্যান্টিনের দিকে হাঁটা ধরলাম। ক্যান্টিনে গিয়ে দেখি মায়া সেই মেয়েকে চেয়ার দিয়ে মেরে মাটিতে শুইয়ে রেখেছে। তার মানে আমি যাওয়ার আগেই মায়া তোলপাড় চালিয়ে দিয়েছে। কিন্তু মায়ার এমন কর্মকাণ্ড দেখে চরম রাগ উঠে গেল। এই মায়া, তুমি ওকে এভাবে মারলে কেন? তোমাকে প্রেম পত্র দেওয়ার সাহস কোথায় পেয়েছে সে? ভাইরে ভাই, এই মেয়ে তো আমার থেকে চালু মাল। আমি এখনো জানি না
কে এই প্রেম পত্র দিয়েছে। সেখানে মায়া বের করে ফেলেছে সেই মেয়েকে। সে প্রেমপত্র দিয়েছে সেটা তার ব্যাপার, কিন্তু তুমি তাকে মারার কে? আমি মারবো, কারণ তুই আমার। তোর দিকে কেউ তাকালে তার চোখ আমি তুলে ফেলবো। মায়া, বাড়াবাড়ির একটা লিমিট থাকে, কিন্তু সেটা পার করিও না। সবারই অধিকার আছে নিজের পছন্দের মানুষকে দুইটা কথা বলার। সবার অধিকার থাকলেও তোর উপরে কারোর অধিকার নাই আমি ছাড়া। মুখের ব্যবহার ঠিক করো মায়া। না, আমি ঠিক করব না। সে তোকে প্রেমপত্র দিল কেন? এবার আর রাগ সামলাতে পারলাম না। একে তো মেয়েটাকে বেরেহেম ভাবে মেরেছে, দুই আবার আমার সাথে তুই তুকারিও করছে। ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিলাম। শান্তি হয়েছে তোমার আমায় মেরে? না হলে আরো মারো, কিন্তু কেউ তোমার উপরে নজর দিলে তার কিয়ামত ছুটিয়ে দেব আমি। মায়া, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি তোমার ভালোবাসায়। প্লিজ আমায় নিজের করে নাও। কথা বলতে বলতে কান্না করে দিয়েছে মায়া। কি বলবো বুঝে উঠতে পারছি না মেয়েটাকে। ওর কান্না যেন কলিজায় এসে লাগছিল। সে আমার কাছে তার কথার কোনো সাড়া না পেয়ে নিজেই এসে আমায় জড়িয়ে ধরলো। আমি তো পুরো বেকুব বনে গেলাম। সবাই আমাদের দিকে হা করে তাকিয়ে আছে। এই মেয়ে কান্নাকাটি করে না? আমি তো বলেছি যে তুমি আমায় ভালোবাসা দিয়ে নিজের করে নাও। তাও মায়া কান্না করছে। আকাশের কথা শুনে কান্নার মাত্রা যেন আরো বেড়ে গেল। আরে বাবা, এত কান্না করার কি আছে? আকাশ, সত্যিই তোমায় আমি ভালোবাসি। আচ্ছা ঠিক আছে, যাও, মানলাম। এবার তো কান্না থামাও। অনেক কষ্টে বুঝিয়ে শুনিয়ে কান্না থামালাম মায়ার। আর আমাকে প্রেমপত্র দেওয়া মেয়েটাকে হসপিটালে পাঠানোর ব্যবস্থা করলাম। যদিও বেশি ক্ষতি হয়নি, তবে কপাল ফেটে গেছে। পরে মায়াকে বুঝিয়ে শুনিয়ে বাড়িতে পাঠিয়ে দিলাম। আর আমি আর প্রান্ত নিজের বাসায় চলে এলাম। এভাবে আরো 2-3 দিন কাটলো। মায়ার সাথে মোটামুটি কথা বলি এখন আমি। একদিন রাতের বেলায় জাফর ফোন দিয়ে বলে, ভাই কালকে জাদুঘর দেশে আসছে। ওকে, আমি চলে আসবো সময় মতন। পরের দিন কলেজে না গিয়ে প্লেসে চলে গেলাম জাদুঘরের সাথে দেখা করতে। সে আমাকে পেয়ে সাথে সাথে জড়িয়ে ধরলো। তার দেশে থাকাকালীন সময়ের সেফটি মোটামুটি নিশ্চিত করলাম। জাদুঘর জাফর বলল, তোমার ছেলেদের নাকি কারা মেরে ফেলেছে। হ্যাঁ ভাই, তার জন্যই তো দেশে আসা। কারা এমনটা করেছে, তাদের কোনো হদিস পেলে? হ্যাঁ, পেয়েছি ভাই। তাদের ছবি আমার কাছে আছে। তারা নাকি ড্রাগনের ছেলে পেলে। দেখি ছবিগুলা। জাদুঘর ব্যাগ থেকে আমায় ছবিগুলো বের করে দিল। ছবিগুলো হাতে নিয়ে দেখতেই কলেজা মোচড় দিয়ে উঠলো আমার। আল্লাহ, এই ছবির মানুষগুলো তো আমার পরিচিত। এরা তো মায়ের বডিগার্ড, যাদের আমি মেরেছিলাম। কিন্তু কি করে সম্ভব এটা? একদিকে মায়ের বডিগার্ড, অন্যদিকে তারা নাকি জাদুঘরের ছেলেদেরকেও মেরেছে। জাদুঘর, ভালো করে দেখো তাদের। এরাই কি তোমার ছেলেদেরকে মেরেছে? কারণ এদের আমি চিনি। হ্যাঁ আকাশ ভাই, আমি শিওর এরাই আমার ছেলেদেরকে মেরেছে। জাদুঘরের কথা শুনে মাথা পুরো হেট হয়ে গেল। না, এটা হতে পারে না। আর জাদুঘরের কথা যদি সত্যি হয়, তাহলে মায়ার সাথেও এর কোনো সম্পর্ক আছে। ওকে, আমি বিষয়টা দেখছি। তারপর সেখান থেকে চলে এলাম। বাসায় রওনা হয়েছি। আজ তো কলেজ যাওয়া হবে না আর। তখনই প্রান্ত ফোন দিয়ে বলল, দোস্ত, মায়া তোর খোঁজ করছে। সে এখনো বাসায় যায়নি তোর জন্য। আমায়ও যেতে দিচ্ছে না। বলছে তুই না আসলে সে বাসায় যাবে না, আর আমাকেও যেতে দেবে না। তুই প্লিজ যেখানে আসিস তাড়াতাড়ি কলেজে আয়। প্রান্তর মুখে এসব শুনে টেনশনে পড়ে গেলাম। মেয়েটা নাকি আমার জন্য পাগলামো করছে। যদিও মায়াকে আমি ভালোবাসি না, তবে যে আমায় ভালোবাসে তাকে তো অবহেলা করা যায় না। তাই বাসায় না গিয়ে সোজা কলেজে চলে গেলাম। মায়া আমাকে দেখতে পেয়েই দৌড়ে এসে আমায় ঝাপটে ধরলো। এই, তুমি সারাদিন কই ছিলা? আর আজ কলেজে আসোনি কেন? কাজের জন্য কলেজে আসিনি। কিন্তু তুমি কান্না করছো কেন? আমার খুব কষ্ট হচ্ছে। ইচ্ছে করছিল তুমি যেখানে আছো তোমার কাছে ছুটে চলে যাই। মায়া, তুমি কি পাগল হয়ে গেছো? আর আমার জন্য কষ্ট কেন হবে তোমার? আকাশ, তুমি কি বোঝো না তোমায় যে আমি খুব বেশি ভালোবাসি। তোমায় ছাড়া থাকতে আমার কষ্ট হয়। মায়া, হয়তোবা এটা তোমার আবেগ। যে মেয়েটা 2 দিন আগে আমার রক্ত খাওয়ার জন্য পাগল হয়েছিল, সে আজ আমায় ছাড়া কিছু বোঝে না। এটা কেমন যেন রহস্যজনক আমার কাছে। আকাশ, তুমি আমার ভালোবাসা নিয়ে সন্দেহ করছো? না, তা করছি না। তবে কৌতূহল থেকে জিজ্ঞেস করলাম। বিশ্বাস করো আকাশ, আমি তোমায় নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি।
প্লিজ আমায় একটু বোঝার ট্রাই করো। মায়া, আমায় সময় দাও, তোমাকে নিয়ে পরে ভেবে দেখবো।